রাত ৩টার সময় বাবা আমাকে ঘুম থেকে ডেকে তুলে বললেন, শাওন, আমি সিদ্ধান্ত নিয়েছি একটা বিয়ে করব। এতে তোর কোনো আপত্তি আছে? আমি ঘুমিয়েছি রাত ১টার দিকে। ৩টার দিকে বাবা দরজায় টোকা দিয়ে ডেকে তুললেন। এখনও চোখ জ্বলছে। বাবার বিয়ের কথা শুনে আমার ঘুম কেটে গেল। ভাবছি, বাবা তো জীবনে নেশা করেননি, সিগারেটও খাননি কখনো। রাত দুপুরে হঠাৎ বিয়ের ভূত উঠল কেন মাথায়? চুপ করে থাকবি? তোর আপত্তি থাকলে থাকুক, আমি বিয়ে করবো, এটাই শেষ কথা। আমার জবাবের অপেক্ষা না করে বাবা দরজা থেকে ফিরে গেলেন। আমি দাঁড়িয়ে রইলাম। তখনও বাবার কথা হজম করার চেষ্টা হজম হবে বলে মনে হচ্ছে না। সকালেই বাবার সাথে গুরুত্ব সহকারে কথা বলতে হবে, নয়তো দেখা গেল বাবা সত্যি সত্যি কোনো মধ্যবয়স্ক নারীকে এনে বলবে, শাওন, ইনি তোর নতুন মা। বাবা কি গোপনে কারোর সাথে সম্পর্ক গড়ে তুলেছেন? বিয়ের জন্য চাপ দিচ্ছে কেউ? নয়তো এই মধ্যরাতে আমাকে ডেকে বিয়ের কথা বলবে কেন? তিনি আমার বিয়ের কথা বলতে পারেন, এই বয়স নিজে কেন বিয়ে করবেন? মা গত হয়েছেন, এক যুগ ফিরিয়ে গেল। তখন আমার বয়স 10 বছর। মিতু 3তে পড়তো, বয়স 8.5-এর মতো। মিতু আমার ছোট বোন। কোনো অসুখ ছাড়া এক সন্ধ্যা রাতে মা বুকে ব্যথা উঠেছে বলে বিছানায় শুয়ে পড়লেন। বাবা গেলেন ডাক্তার আনতে। প্রতিবেশী অনেকেই উপস্থিত। মা আমাকে ইশারায় কাছে ডাকলেন। আমি মায়ের দিকে এগিয়ে গেলাম। মা আমার মাথার কাছে কপালে চুমু দিলেন। মৃদু স্বরে বললেন, বাবার কথা শুনবে, মিতুকে দেখে রাখবে। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে মা বিদায় নিলেন। আমি কান্না করে দিলাম। মিতু এসে মাকে জড়িয়ে ধরে কান্না করছে। বাবা ডাক্তার নিয়ে এসে দেখলেন মা ঘুমিয়ে আছে। যে ঘুম থেকে কেউ সজাগ হয়নি কখনো। আমি বড় হলাম, মিতু বড় হলে। মিতুকে বছর 2 আগে বিয়ে দিলাম। তার এখন সুখের সংসার। আমরা ছোট থাকতে যদি বাবা বিয়ে করতেন তাহলে মেনে নেওয়া যেত। মা মারা যাওয়ার 12 বছর পর এসে এই বয়সে কেন বিয়ে করতে চাইবেন? সকালে ঘুম ভাঙলে 10টার দিকে আমি তৈরি হলাম 11টায়। শিল্পকলা একাডেমিতে একটি অনুষ্ঠান আমার উপস্থাপনা করার কথা রয়েছে। ঘর ছেড়ে বাইরে বের হয়ে বাবা দাঁড়ানো। মনে হলো আমার জন্য অপেক্ষা করছেন। কারণ আমি আরও 2 জনের সাথে কথা বলেছি। আগামীকাল একটি পাত্রী দেখতে যাব। পছন্দ হলে সেখানেই বিয়ে, চাইলে তুইও যেতে পারিস সাথে। আমার কি বলা উচিত বুঝতে পারছি না। একটু রাগ হচ্ছে, কিন্তু এখন সেই রাগ প্রকাশ করতে ইচ্ছে করছে না। বাবাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় শুধু বললাম, এই বয়সে বিয়ে করলে মানুষ হাসাহাসি করবে, পাগলামি করো না। আমি গেট দিয়ে বের হওয়ার সময় শুনতে পাচ্ছি বাবা গলা ছড়া করে বলছেন, কোনো মানুষ কি বলল সেটা শোনার সময় নেই আমার। আমি কারোরটা খাই না। আমি আর কথার উত্তর না দিয়ে হেঁটে চললাম। দুপুরে বাড়ি আসিনি, সন্ধ্যা রাতেও বাড়িতে ফিরতে ইচ্ছে করছে না। বাবা চাকুরি থেকে অবসর গ্রহণ করেছেন, সারাদিন বাড়িতেই থাকেন। তাই বাড়িতে আসলে বাবাকে যে উপস্থিত থাকবেন তা এক প্রকার নিশ্চিত। রাতের খাবারও দুপুরের মতো হোটেলে খেয়ে নিলাম। মনিরের মায়ের হাতের রান্না তেমন খারাপ না। আমাদের রান্না ঘর মুছে ও কাপড় ধোয়ার কাজ করে দেন মনিরের মা। আমি বাড়ি ফিরলাম রাত 11টায়। বাবার ঘরে তখনও বাতি জ্বলছে। আমি পা টিপে টিপে ঘরের দরজা খুললাম। দরজা লাগানোর সময় দেখি বাবা ধীরে পায়ে এদিকে আসছেন। এখন আর চাইলেও দরজা লাগিয়ে দিতে পারবো না। বাবা এসে দাঁড়ালেন। আমি বাবার দিকে তাকালাম। অপেক্ষা করছি বাবার কথা শোনার জন্য। এবার সত্যিই আমি বিয়ে করবো। শাওন যে যাই বলুক তাতে আমার কিছু যায় আসে না। আমি বাবার দিকে এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসলাম। বাবার হাত ধরলাম। বললাম, কেন বাবা, এত বছর পেরিয়ে গেছে আপনি বিয়ে করেননি কেন? এখন কেন আপনাকে বিয়ে করতে হবে? আমরা তো সমাজের বাইরে নই, সমাজের মানুষ। একবার ভেবে দেখেন। বাবা আমার হাত সরিয়ে তারপর বললেন, আজ তুই একবেলা না খেলে তোকে সমাজের কেউ এসে জিজ্ঞেস করবে না তুই খেয়েছিস কিনা? এত বছর তোরা ছোট ছিলে, তোদের নিয়েই ছিল আমার সংসার। নিয়ে তোকে বিয়ে দিয়েছি, 5 মাসে একবার দেখতে আসে। তুই সকালে যাস, আসিস রাতে। আমার কে আছে? আমি কাকে নিয়ে থাকি একলা বাড়িতে? সবারই একটা আপন মানুষ লাগে রে বাবা। আমি বাসা থেকে উঠে দাঁড়ালাম। অন্যদিকে তাকিয়ে বললাম, সবার আপন মানুষ লাগে, আমি কি তোমার আপন না? বাড়িতে একলা থাকো, ঠিক আছে। আমি বিয়ে করলে তোমার পুত্রবধূ আসবে বাড়িতে, তোমার নাতি নাতনি হবে, তখন তো আর তুমি একলা থাকবে না। বাবা বসে থেকে উঠে চলে যাচ্ছেন। যাওয়ার সময় বললেন, তুই আমাকে বুঝতে পারবি না। একদিন যখন আমার মতো একা হবি তখন বুঝতে পারবি। বাবা ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি খাটে হেলান দিয়ে মেঝেতে বসে পড়লাম। কি এক দুশ্চিন্তা এসে ভর করলো। আমার আরও আগে বিয়ে করার প্রয়োজন ছিল। এতদিনে 2-1টা সন্তানাদি হয়ে যেত। বাবা নাতি নাতনিদের নিয়ে সময় পার করতেন। তাহলে আর আজ বিয়ের জন্য বাবা উঠে পড়ে লাগতেন না। বিয়ে করা হয়নি ফারজানার জন্য। তার সাথে সম্পর্ক ছিন্ন হওয়ার বছরও
পেরোয়নি। যখন সম্পর্ক ছিল তখন বিয়ে করতে পারিনি, কারণ ফারজানার বড় বোনের তখনও বিয়ে হয়নি। আমি ছিলাম অপেক্ষমান। আর এখন তো সম্পর্কটা আর বেছে নেই। ফারজানা আমার সাথে যে প্রতারণা করেছে সেই যুক্তিতে এর পরদিনই কোনো মেয়েকে বিয়ে করে তাকে দেখিয়ে দেওয়া বড্ড প্রয়োজন ছিল। কিন্তু সদ্য বিচ্ছেদ হওয়া প্রেমিকের মন তো একটু দুঃখ বিলাস করতে চাইবে। আমার দুঃখ বিলাস অন্যরকম। মধ্যরাত অবধি ছাদে বসে বিরহের গান শোনা, হাতে থাকবে জ্বলন্ত সিগারেট। তখনও আকাশ মেঘমুক্ত, ছাদ ফিসফিস করে রাতের সাথে কথা বলা। আমার এই দুঃখ বিলাস চলা অবস্থায় ফারজানাকে যেন কম অনুভব হয়। সেজন্য গ্যালারি থেকে তার সব ছবি তাড়িয়ে দিয়েছে। বাকি ছিল একটা মাত্র ছবি, শিল্পকলা একাডেমির সামনে তোলা একটি ছবি। ছবিতে আমিও ছিলাম। আমার ছবিতে যা জ্বলজ্বল করছে দাঁত কখনো জ্বলজ্বল করে, টেলিভিশন ক্লোজ আপের বিজ্ঞাপন জ্বলজ্বল করতে দেখা যায়। বছর দুয়েক আগের কথা। শ্রাবণ মাসের অভিমানী টাপুর রিকশার ভেতর বসে বড় পলিথিন দিয়ে নিজেকে ডেকে দিয়েছি শিল্পকলাকে। 2 ঘন্টার অনুষ্ঠান উপস্থাপনা শেষ করে বাইরে এসে দেখি টাপুর তখনও থামেনি। আমি দাঁড়িয়ে অপেক্ষা করছি, আরও অনেকেই অপেক্ষা করছি বৃষ্টি থেমে যাওয়ার। হঠাৎ পাশ থেকে একটি মেয়ে বলে উঠল, শাওন সাহেব, আমি আপনার কণ্ঠের প্রেমে পড়ে গেছি। উঠে আসার উপায় খুঁজে পাচ্ছি না। আমাকে কি আপনার প্রেমে ডুবে যাওয়ার অনুমতি দেবেন? পাশ ফিরিয়ে তাকিয়ে দেখি শ্যামবর্ণের এক তরুণী, গায়ে মনে হয় সবই হাড়। কালো রঙের শাড়ি পরনে, তবে কপালে কোনো টিপ নেই। বাঙালি অনেক মেয়েই টিপ পরা পছন্দ করে না। আমি তরুণীর কথার উত্তর খুঁজে পাচ্ছি না। মেয়েটা আমার নাম জানলে কীভাবে? ঠিক আছে, এত তাড়াতাড়ি ভাবতে হবে না, সময় নিন। এই যে কাগজটাতে আমার ফোন নাম্বার আছে, বাড়িতে গিয়ে ফোন দিবেন, আমি অপেক্ষা করব। তরুণী আমার হাতে ছোট্ট একটি কাগজের টুকরো ধরিয়ে দিল। আমি কিছু না বলে কাগজটি হাতে নিলাম। তরুণী এই বৃষ্টিতে একটি রিক্সা নিয়ে চলে গেল, যেন লজ্জা পেয়ে নিজেকে আড়াল করতে চাচ্ছে। কাগজের টুকরোতে ফোন নম্বরের পর মেয়েটির নাম লেখা, ফারজানা। সকালে মিতু বাড়ি এলো তার স্বামীকে নিয়ে। ঘুম থেকে উঠে আমি মিতুকে ফোন করে বাবার অদ্ভুত ইচ্ছের কথা জানিয়েছি। মিতু আর দেরি করেনি। ঘন্টা 2 পথ পেরিয়ে ছুটে এসেছে। বাবা তখন বাজারে গিয়েছেন। আমি বাবাকে ফোন করে বললাম, বাজারে একটু বেশি লাগবে। মিতু এসেছে তার স্বামী নিয়ে। বাবা ফোনের ওই প্রান্তে 30 সেকেন্ডের মতো চুপ থাকলেন। মনে হচ্ছে আমার কথা শুনে খুশি হতে পারেননি। বাবা অসহায় স্বরে বললেন, মিতুকে তুই ফোন করেছিস তাই না? আমি কি কাউকে ভয় পাই নাকি? তোদের ভালো না লাগলে চলে যাবে আমার বাড়ি থেকে। আমি আর কথা না বাড়িয়ে ফোন রেখে দিয়েছি। পিছন ফিরে দেখি মিতুর স্বামী দাঁড়িয়ে। আমাকে উদ্দেশ্য করে বললাম, কেমন আছেন ভাইয়া? মিতু এসব কি বলছে? বুঝতে বাকি নেই মিতু তার স্বামীকেও জানিয়েছে। আমি মুচকি হাসি দিয়ে মিতুর দিকে তাকালাম। মুখ গোমড়া করে বসে আছে। আমি একটু এগিয়ে যাওয়ার পর মিতু মুখ তুলে তাকিয়ে বলল, ভাইয়া, বাবা যদি এমন করে আমি কিন্তু আর জীবনও এই বাড়িতে আসবো না। মিতুর অভিমানী স্বরের বিপরীতে আমি বললাম, বাবা আসলে বলবি, যেভাবে হোক বিয়ের ভূত নামাবে মাথা থেকে, নয়তো আজ বিকেলেই কিন্তু বাবা বিয়ে করে ফেলবে। মিতু চোখ বড় করে বলল, বললেই হলো, মান সম্মান সব জলাঞ্জলি দিবে নাকি? ঘরে এখন নীরবতা, অপেক্ষা বাবার আগমনের। ফারজানার কাছ থেকে ফোন নাম্বার পেয়ে সেদিন রাতে আমি ঠিকই ফোন দিয়েছিলাম। সন্ধ্যা রাতে ঝুম বৃষ্টি নামলো। আমি জানালা খুলে নিলাম। ততক্ষণে বিদ্যুৎ চলে গেছে। ঘরে বাইরে ঘুটঘুটে অন্ধকার। জানালা দিয়ে হাত বাড়িয়ে বৃষ্টি স্পর্শ করা যায়। তখন মনে পড়লো ফারজানা নামের মেয়েটির কথা, যে বলেছে সে আমার কণ্ঠের প্রেমে পড়েছে। কিন্তু সে আমার নাম জানলো কি করে? বৃষ্টি কিছুটা কমে আসলেও টাপুর টুপুর হচ্ছে। আমি প্যান্টের পকেট থেকে কাগজটি বের করলাম। ফোন দিলাম ফারজানাকে। অপর প্রান্ত হয়তো মোবাইল হাতে নিয়েই বসেছিল। সাথে সাথে হ্যালো শুনে কি বলবো সেটাই ভুলে গেছি। হ্যালো, কি ব্যাপার? কথা না বললে ফোন দিলেন কেন? হ্যালো হ্যালো, আমি শাওন। আপনি ফোন দিতে বলেছিলেন। আমি ভুল শুনছি না তো? আপনি সত্যিই ফোন দিয়েছেন? আমি তো এখন খুশিতে আত্মহারা হয়ে যাব। শাওন সাহেব আমার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান না করে গ্রহণ করেছেন? এই যা ভাবছেন তা নয়। আসলে আমার কৌতূহল, আপনি আমার নাম জানলেন কিভাবে? এটা তো খুবই সহজ। আপনি শিল্পকলাতে নিয়মিত উপস্থাপনা করেন, আর উপস্থাপকের নাম জানাটা খুব কঠিন। আগে বলুন, আমার প্রেম নিবেদন মঞ্জুর করেছেন তো? আপনি তো আমার কণ্ঠের প্রেমে পড়েছেন, আমার না। কণ্ঠের মানুষটা তো আপনি। তাহলে দেখা গেল আমার কণ্ঠ হঠাৎ করে আগের মতো সুর করে কথা বলে না। তখন তো আর আমাকে ভালোবাসবেন না। ধরে নিন গোটা আপনাকেই আমি ভালোবাসি। এবার তো গ্রহণ করবেন।
আমি রাখি এখন, বৃষ্টি হচ্ছে খুব। ফোন রেখে দিলাম, জানালা দিয়ে আবারও বাড়িয়ে দিলাম হাত। বৃষ্টির ফোঁটা পানিতে শরীরে এক প্রকার শিহরণ জাগ্রত হয়। বাবা বাড়ি ফিরলেন 2 হাতে ব্যাগ ভর্তি বাজার নিয়ে। বারান্দায় বসা আমি আর মিতুর স্বামী ঘরে শুয়ে আছে। বাবার গলার আওয়াজ শুনে সেও বেরিয়ে এলো। বাবা এসে মিতুকে উদ্দেশ্য করে বলল, একটা ফোন করে আসলেই পারতি। তোর শ্বশুর শাশুড়ি কেমন আছে? বাবাজি, তুমি কেমন আছো? এই নে মা, অনেক বাজার করেছি। মুনিরের মায়ের রান্না খেতে খেতে আলসার বানিয়ে ফেলার অবস্থা। বহুদিন পর তোর হাতের রান্না খাবো। কারো উত্তরের আশা না করে বাবা একা একা কথা বলেই গেলেন। তাতে মিতুর রাগ একটু কমেনি, উল্টো বেড়েছে। মিতু বলল, বাবা আমি এখানে খেতে আসেনি, থাকতেও আসেনি। কি শুনছি এসব? এই বয়সে ভীমরতি ধরেছে তোমার? বাবা মিতুর স্বামীর দিকে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে নিলেন। দৃষ্টি নিচের দিকে দিয়ে বললেন, এখন এসব কথা থাক, এখন এসব বিষয়ে থাক। আগে রান্না কর, দুপুরে সবাই একসাথে খাওয়া দাওয়া করব। মিতু বলল, বাবা আমি একবার বলেছি, আমি এখানে খেতে আসিনি, থাকতেও আসিনি। বাবা এবার রেগে গেলেন। মা মারা যাওয়ার পর থেকে বিগত 1 যুগ সময়ের মধ্যে বাবাকে এত রেগে কথা বলতে দেখিনি আমি। বাবা বললেন, তাহলে কি করতে এসেছিস এখানে? আমার বিচার করার জন্য? তুই বিচার করবি আমার? থাকতে না আসলে যা এখান থেকে, তোর শ্বশুর বাড়ি যা। বিয়ে দিয়ে দিছি, এখন সেটাই তোর বাড়ি। আমি কোনো কথা বলছি না, অন্যরকম এক বাবাকে দেখছি যিনি বিয়ের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। মনে হয় না কেউ তাকে এই সিদ্ধান্ত থেকে ফিরাতে পারবে। মিতু কান্না করছে। তার স্বামীকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা এখনো দাঁড়িয়ে আছো কেন? তুমি চলে এসো, আর কোনোদিন আসবো না এই বাড়িতে। মিতু বেরিয়ে যাচ্ছে, তার স্বামী যাচ্ছে সাথে। বাবা একা একা বলতে লাগলো, যা যা, আসিস না এই বাড়িতে, না আসলে আমার আরো ভালো হয়। আমার দিকে তাকিয়ে বলল, এবার খুশি হয়েছিস তো? ফোন তো এজন্যই করেছিস। আমি তবুও কোনো কথা না বলে ঘরের ভেতর চলে গেলাম। বিকেলে বাবা সত্যিই রওনা হচ্ছেন পাত্রী দেখতে। সাথে যাচ্ছেন এলাকার পরিচিত 2 জন। দুঃসম্পর্কের চাচা হয় আমার। এতদিন তাদেরও অনেক শ্রদ্ধা ও সম্মান করতাম। তারা তো শিক্ষিত, মার্জিত মানুষ, জ্ঞানী মানুষ। তারা বাবাকে বুঝাতে পারত, উল্টো তারাই যাচ্ছে বাবাকে পাত্রী দেখানোর জন্য। পাত্রী পছন্দ হলে বিয়ে করে সাথে করে নিয়ে আসবেন। আমাকে বাবা আবারও ভুলে গেলেন। তুই যাবি সাথে? চিন্তা করিস না, তুই গেলে বিয়ে ভাঙবে না। তারা জানে আমার বড় বড় ছেলে মেয়ে আছে। আমি কথার কোনো জবাব দেইনি। বাবা অঘোষিত বরযাত্রী নিয়ে যাচ্ছে। পাত্রী পছন্দ হলে বাড়ি ফিরবেন নতুন বউ নিয়ে। বাবা বাড়ি থেকে বের হওয়ার পর আমি আমার ঘরে গিয়ে শুয়ে আছি। ভাবছি আমার বাড়িতে থাকা ঠিক হবে না। মন থেকে বাবার সিদ্ধান্তকে মানতে পারছি না। সমাজের মানুষের কটু কথা যেন আমার চোখে বেশি বেড়াচ্ছে। আমি আগে কেন বিয়ে করলাম না, সেজন্য আফসোস হচ্ছে। 2 দিন পর দেখা যাবে রাস্তায় বের হলে মানুষজন নানান কথা বলাবলি করছে। বলবে বাবার বিয়ে করাই শেষ হয় না, শাওন আবার আর কবে বিয়ে করবে। পারজানার কথা মনে পড়ছে। তাদের বাড়ি পূর্ব ব্রাহ্মণী। শিল্পকলা একাডেমি থেকে পায়ে হেঁটে যাওয়া যায়। আমি পারজানার প্রেম নিবেদন কেন যেন ফিরিয়ে দিতে পারিনি। আমিও প্রেমে পড়েছিলাম, তার ভালোবেসেছি মন থেকে, কিন্তু পারজানা আমাকে ভালোবাসেনি। তার মোহ ছিল আমার প্রতি, আমার কণ্ঠের প্রতি। তার মোহ কেটে গেছে। আমার কণ্ঠ আগের মতোই এখনো। শিল্পকলাতে দাঁড়িয়ে মাইক্রোফোন হাতে নিয়ে বলি, এই পড়ন্ত বিকেলে মনোরম পরিবেশে যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। কিন্তু পারজানা আমার সাথে আর থাকেনি। সে নতুন করে অন্য ছেলের প্রেমে পড়লো। পারিবারিকভাবে তাদের বিয়েও হলো। আমার কাছে বিয়ের আগে আরশিন নগর পার্কে হাত জোর করে ক্ষমা চেয়েছে। আমি দয়া দেখিয়ে তাকে ক্ষমাও করে দিলাম। হয়তো কোনো একদিন তার কোলে ছোট বাচ্চা দেখব। পারজানা ভদ্রতা দেখিয়ে হয়তো কোলের বাচ্চাকে বলল, এটা তোমার মামা হয়, শাওন মামা। আর ভাবতে ইচ্ছে করছে না। মাঝে মধ্যেই মনে পড়ে যায়। কিছুক্ষণ ভাবলে মাথার একপাশ বোতা যন্ত্রণা হয়, এখনো হচ্ছে, তাই ভাবতে ইচ্ছে করছে না। বাইরে বাবার গলার শব্দ শোনা যাচ্ছে। এত তাড়াতাড়ি বাবা এলেন পাত্রীর। বাবা বিয়ে না করেই ফিরে এসেছেন। সাথে দুঃসম্পর্কের চাচা 2 নেই। আমাকে ডাকছেন, কই গেলি শাওন, শুনে যায় একটু। আমি উঠোনে নামলাম। বাবা আমার দিকে এগিয়ে এলেন, আমার কাঁধে হাত রেখে বললেন, সিদ্ধান্ত পরিবর্তন করলাম।
আমি বিয়ে করব না, বিয়ে করবি তুই। পছন্দ থাকলে বল, নয়তো আমি তোর জন্য পাত্রী দেখা শুরু করি। আর মিতুর শ্বশুরবাড়ি গিয়ে তাকে নিয়ে আয়, বাজারগুলো নষ্ট হবে, সে যেন রান্না করে। কথাটুকু বলে বাবা ঘরে চলে গেলেন। আমার চোখ ছলছল কিন্তু ঠোঁটের কোনোই মৃদু হাসি। কেউ হয়তো দেখেনি, আমার মনে আনন্দ খেলা করছে। আমি বিয়ে করব সে আনন্দ নয়, বাবা বিয়ে করবেন না সেই আনন্দ। মিতু এসেছে সন্ধ্যায়, আমি আনতে যাইনি। ফোন করার পরই দ্রুত চলে এসেছে, সাথে তার স্বামী আসেনি। কাল সকালে এসে বিকেলে চলে যাবে, এমনটাই মিতুর ভাষ্য। বাড়িতে এসে প্রথমেই আমার কাছে গিয়ে মিতু বলল, ভাইয়া সত্যি নাকি? মন ঘুরল কিভাবে? আমি বললাম, কিছুই তো বুঝতে পারছি না। শুধু বলল সিদ্ধান্ত পরিবর্তন করেছে, আমাকে বিয়ে করতে হবে, পাত্রী দেখা শুরু করবে। তাই হোক ভাইয়া, তুমি বিয়েটা এবার করে নাও, তবুও মান সম্মানের হাত থেকে বাঁচাও। হ্যাঁ, কয়েকটা দিন সময় দরকার, আমি মানসিকভাবে তৈরি হই। ভাইয়া, পরে আবার বাবার মন ঘুরে যেতে পারে। পাত্রী দেখতে দেখতে এমনিতেই কয়েকদিন সময় পাবে, তুমি আর না করো না। যাই, আমি গিয়ে রান্না বসাই। মিতু চলে গেল রান্না করতে। বাবা বাড়িতে নেই, চা খাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছে। আমার আজকে সারাদিন আর বাইরে যাওয়া হয়নি, এক কাপ চা আমারও খাওয়া দরকার ছিল। গ্রামের নাম সিনিসপুর। গ্রামের মাঝ বরাবর একটাই ফাঁকা রাস্তা, আর বাদ বাকি সবই মাটির রাস্তা। পাকা রাস্তা থেকে মেঠোপথ ধরে মিনিট 10 হাঁটতে হয়, তারপর দেখা মিলবে একতলায় একটি বাড়ি, সাদা চুনকাম করা, ছাদে সারি সারি ফুলের টব রাস্তা থেকে দেখা যায়। এক পাশে পুকুর, ঘাট থেকে সিঁড়ি নেমে গেছে পুকুরে, পাশে কিছু ফুল গাছ, সাথে একটি লোহার দোলনা। বাড়িটি দেখলে মনে হয় গ্রামের ভিতর এক সুখী পরিবার বাস করছে। যদিও বাড়িঘাটে অর্থবিত্তে সুখ আসে না, যদি মনে সুখ না থাকে, তবুও বাড়িটিকে আমার সুখী বাড়ি বলে মনে হয়। বাড়িটি আমার শ্বশুর বাড়ি। বিয়ে করেছি গত পরশু। বিয়ের পর নিজ বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসে 2 দিন থাকার একটি রীতি প্রচলিত আছে। আজ তারই সুবাদে আমি এই বাড়িতে, আগামীকাল তানহাকে নিয়ে আমাদের বাড়ি ফিরবো। তানহা আমার অর্ধাঙ্গিনীর নাম, এই বাড়ির একমাত্র মেয়ে। এখানে আসার পর থেকে তানহাকে আমার কাছাকাছি খুবই কম সময়ের জন্য পেয়েছি। 2 দিন ধরে সকালে কয়েকটা মেয়ে আসে, এই এলাকারই, যাদের সাথে তানহা বড় হয়েছে, তাদের সাথেই ছুটাছুটি করছে। আমি ছাদে একটি চেয়ার পেতে বসে আছি, পুকুরের মাছের খাবার খাওয়া দেখছি। শ্বশুরমশাই ভাত ঘুমে আছেন। আমার শাশুড়ি অর্থাৎ তানহার মাও নেই, খালার কাছে বড় হয়েছে। তার খালা এই বাড়িতে থাকে, কিন্তু তার খালু কোথায় বা আছে কিনা সে সম্পর্কে আমার ধারণা নেই। বাবা, কেমন আছো? একা একা কি করছো? প্রশ্ন শুনে পেছনে ফিরে দেখি তানহার খালা। আমি বসা থেকে দাঁড়িয়ে গিয়ে বললাম, ভালো আছি খালা, আপনি বসুন। তিনি বসেননি, আমার দিকে তাকিয়ে বললেন, তানহার উপর রাগ করো না, মা মরা মেয়েটাকে আমিই মানুষ করেছি, কাল তো তোমার সাথে চলে যাবে, আবার কবে জানি আসে, তাই বান্ধবীদের সাথে ঘুরে বেড়াচ্ছে, দূরে যায়নি, এই মহল্লার মধ্যেই আছে। ওই যে টিনশেড ঘরটা এখন আছে, ওই বাড়িতে। খালা হাতে ইশারা করে বাড়িটি দেখিয়ে দিল। আমি খেয়াল করে দেখলাম ওনার চোখ ছলছল করছে, মনে হচ্ছে এখনই কেঁদে দিবে। আমি কিছু জিজ্ঞেস করার আগেই তিনি আবার বললেন, আমার কোনো সন্তানাদি নেই, তানহাই আমার মেয়ে, তুমি আমার মেয়েটাকে ভালো রেখো বাবা। কথাটুকু বলে তিনি আসলে চোখের পানি মুছলেন। আমার কি বলা উচিত বুঝতে পারছি না। একটু এগিয়ে বললাম, খালা, আমারও মা নেই, আপনি আমার মায়ের মতো। আমি আপনাকে কথা দিচ্ছি, তানহাকে আমি কোনো কষ্ট দেব না, ও ভালো থাকবে আমাদের বাড়িতে। তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিলেন, যেন কত চিরচেনা আপন। তারপর ছাদ থেকে নেমে গেলেন। আমি আবারও চেয়ারে বসে পড়লাম। মধ্যরাত, ঘরের বাতি নিবানো, তানহা আমার পাশে শুয়ে আছে। চঞ্চলে মেয়েটি আমার কাছাকাছি আসলে যেন চুপ হয়ে যায়, কথা কম বলে, কিছু খুঁজে না পেলে এটা সেটা জিজ্ঞেস করে, আবার চুপ হয়ে যায়। আমি অন্ধকারেই তাকে ডাকলাম, তানহা। তোমার খালামণির স্বামী কোথায়? কিছু মনে করো না, আজ ওনার সাথে কথা হলো, তাই জানতে ইচ্ছে হলো। খালামণির বিয়ের 3 বছর পর স্বামী বাড়ি থেকে চলে আসেন, কোনো ঝগড়া করে নয়। খালামণির সন্তান হয় না, অনেক ডাক্তার কবিরাজ দেখানোর পরও সুফল পায়নি, তাই খালুর বংশ রক্ষা করতে পারেনি, সংসারও আর করা হয়নি। তখন মা আমাদের বাড়িতে খালামণিকে নিয়ে আসলেন। এর 4 বছর পর আমার মা মারা গেছেন। সেই থেকে খালামণি আমাকে আদর স্নেহ দিয়ে বড় করেছেন। তিনি খুব ভালো মনের মানুষ, তোমার কথা খুব ভাবেন। আমাদের এই বাড়িতে সবাই ভালো মানুষ,
বাবা সারাদিন বই পড়েন, চাকরি থেকে অবসর গ্রহণ করার পর বই যেন বাবার একটি সংসার। আমাদের বাড়িতে এসে বাবাকে কতক্ষণ সামনে দেখেছ, মিনিট 10 মতো পেয়েছি। এ বাড়িতে মানুষ কম, তার উপর তুমিও কাল আমাদের বাড়িতে চলে যাবে। কোথায় মানুষ কম, বাড়িতে 4টা কাজের মানুষ, সবাই বাবার নিকট আত্মীয়। আর্থিক অনটন থাকায় বাবা এই বাড়িতে রেখে দিয়েছেন, বুঝলাম, কিন্তু আমাদের বাড়িতে মানুষ কম। বাবা আর আমি, মুনিরের মা কাজকর্ম করে দেয়। আমি বাড়ির বাইরে গেলে তোমার একা লাগতে পারে, আমিও না হয় বাবার কাছ থেকে বই নিয়ে যাব, সময় কেটে যাবে। আর তুমি তো সারাদিন গিয়ে উপস্থাপনা করো না। তাছাড়া খালাকে দেখতে আমি প্রতি সপ্তাহে আমাদের বাড়িতে আসবো। তানহার সাথে আমি আর কথা বাড়াইনি, দু চোখে ঘুম বর করেছে। বছর 1.5 পরের কথা, মিতু সেদিন আমাদের বাড়িতে এলো, আর কোলে ছোট্ট মেয়ে, বয়স 6 মাস। 2 দিন থেকে চলে যাবে। গরমের দিন বিদ্যুৎ চলে গেলে ব্যবসা গরম আরো ভয়ঙ্কর হয়। মধ্যরাত যখন মিতু তানহা দরজা ধরে দাঁড়িয়ে আছে, মিতুর সাথে টুকটাক কথা বলছে। বাবা বেরিয়ে এলেন ঘর থেকে। মিতুকে উদ্দেশ্য করে বাবা বললেন, তখন তো আমি বিয়ে করলে তোদের নাক কান কাটা যেত। বলেছিলাম আমার একা ভালো লাগে না, তোর ভাই বলছে সে বিয়ে করবে, আমার নাতি নাতনি হবে, তাদের নিয়ে আমি সময় কাটাবো। এখন কোথায় আমার নাতি নাতনি? কথাটুকু বলে বাবা হঠাৎ নিজের ঘরে চলে গেল। আমি প্রচণ্ড লজ্জা পেলাম। তানহা দরজা ছেড়ে ঘরে চলে গেল। মিতুর মুখেও কোনো কথা নেই। আমিও আর দেরি না করে দ্রুত ঘরে চলে গেলাম। তানহা বালিশে মুখ গুজে কাঁদছে। আমি তার মাথায় হাত রাখলাম। কান্নার আওয়াজ বেড়ে গেল। আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম, এমন করো না তানহা, তোমার তো কোনো দোষ নেই। দরকার হয় আমরা ডাক্তারের কাছে যাব। আর বিয়ে তো হলো মাত্র 1.5 বছর, ভেঙে পড়ার তো কিছু হয়নি। বাবা মুরব্বী মানুষ, একাকিত্ব থেকে হয়তো কথাটি বলেছেন। তানহা বালিশ থেকে মাথা তুলে সোজা হলো, আমাকে উদ্দেশ্য করে বলল, কালকেই তুমি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। আমি সম্মতি প্রকাশ করার পরও সে আমার বুকে মাথা রেখে পুনরায় কান্না জুড়ে দিল। আমি তাকে কাঁদতে দিলাম। মেয়েদের আবেগ বেশি, তাদের মন খুব নরম, অল্প আঘাতেও ব্যথা পায় বেশি। কাল যাব কোনো এক গাইনি বিশেষজ্ঞ দেখাতে। এখন বাজে 6:45। 34 নম্বর সিরিয়াল নিয়ে বসে আছে। আমার পাশে বসা তানহা। মনের ভিতর কিঞ্চিত ভয় কাজ করেছে। মনে মনে দোয়া করছি আমাদের দুজনের যেন কোনো সমস্যা না থাকে। তানহার ডান পাশে বসা এক মধ্যবয়স্ক নারী, সামনে ও পেছনে আরও অনেক মানুষ ডাক্তার দেখাতে পরিবারের মানুষ নিয়ে এসেছেন। আমার যেন সময়টা কাটছে না। খেয়াল করলাম পাঠজানার মতো দেখতে এক মেয়ে এলো মধ্যবয়স্ক আরেকজন মহিলার সাথে। মাথায় ওড়না দেয়া, উজ্জ্বল শ্যামবর্ণ। পাঠজানাও দেখতে উজ্জ্বল শ্যামবর্ণে ছিল, আর তানহা হলো ফর্সা। তানহার সন্ধান দিয়েছিলেন আমার ফুফু। বাবার কাছে এসে বলেছিলেন, ভাই তোমাকে এদিক সেদিক মেয়ে খুঁজতে হবে না, আমার জানা মতে খুব ভালো একটি মেয়ে আছে, সামনের সাথে ভালো মানাবে। বাবা বললেন, আগে দেখি তোর ভাইপো যদি পছন্দ করে, তাহলে আর এদিক সেদিক দেখতে যাব কেন, যাব কোন দুঃখে। সত্যি আর এদিক সেদিক দেখতে হয়নি। তানহাকে দেখে আমার পছন্দ হয়েছিল। বিয়ের পর আজও পর্যন্ত তানহার সাথে আমার কোনো মন অভিমান হয়নি। একজন আরেকজন খুব ভালো বুঝতে পারি। পারজানের মতো দেখতে মেয়েটি দূরের চেয়ার থেকে আমার দিকে এক নাগারে তাকিয়ে আছে। আমার অস্বস্তি লাগছে। অচেনা মানুষের দিকে কেউ এভাবে তাকিয়ে থাকে। আমি উঠে দাঁড়ালাম। তানহা জিজ্ঞাসু চোখে তাকালো। বললাম, তুমি বসো, আমি বারান্দায় গিয়ে একটু হাঁটাহাঁটি করে আসি। সিরিয়াল পেতে বেশ দেরি হবে মনে হচ্ছে। আমি বারান্দার উদ্দেশ্যে রওনা হলাম। বারান্দায় গ্রিলের বাইরে এক টুকরো মাঠের মতো, সবুজ দুর্বা ঘাসে ভরা। সেখানে গিয়ে আসন পেতে ঘাসে বসতে পারলে আরো ভালো লাগতো। শাওন, সাথে কি তোমার বউ? কথা শুনে পেছন ফিরে তাকিয়ে দেখি পাঠজানা দাঁড়িয়ে আছে। তার মানে এতক্ষণ যাকে পাঠজানার মতো মনে করেছি সে আসলেই পাঠজানা। আমি সহজ ভঙ্গিতে বললাম, হ্যাঁ, ওর নাম তানহা। সুন্দর নাম, দেখতে অনেক সুন্দর। দেখেছ, আমি বলেছিলাম না তুমি আমার চেয়ে সুন্দর বউ পাবে? হ্যাঁ, ডাক্তার দেখাতে এসেছ? না দেখি উপায় আছে, তোমার অভিশাপ লেগেছে। কয়েক হাসপাতাল আর ডায়াগনস্টিক সেন্টার ঘুরেও ফল পাচ্ছি না। কিসব বলছো? আমি অভিশাপ দিতে যাব কেন? কি হয়েছে? বিয়ে হয়েছে 3 বছর, এখনো সন্তানাদি কিছু হয় না। তাহলে আমাকে কে অভিশাপ দিল পারজানা? আমিও তো তানহাকে এর জন্যই ডাক্তার দেখাতে নিয়ে আসলাম। পরীক্ষা করে দেখো, দোয়া করি খারাপ কিছু যেন না ঘটে। আর আমাকে ক্ষমা করে দিও, তোমাকে কষ্ট দিয়েছি আমি। থাক ওসব কথা, ভালো আছো তো? সেটা তো দেখতেই পাচ্ছ, ডাক্তারের পেছনে ছুটছি। আচ্ছা যাই হোক, তানহা একা বসে আছে, আমি যাই। পারজানার কাছ থেকে বিদায় নিয়ে এসে দেখি তানহা মাত্র চেয়ারে বসতে যাচ্ছে। তাহলে সে এতক্ষণ কোথায় ছিল? আমার খোঁজ করতে বারান্দায় যায়নি তো? তার পাশে বসে ঠোঁটের কোণে হাসি রাখার চেষ্টা করলাম, কিন্তু তানহার চেহারা দেখে
কিছুই বুঝতে পারলাম না। সিরিয়ালে ডাক এসেছে 36। আমি আর তানহা ডাক্তারের চেম্বারে ঢুকলাম। আমাদের দুজনের কারোর কোনো সমস্যা নেই। ডাক্তার মহিলা রশিদ বলেছেন যে কোনো দিন হঠাৎ আমরা সুখবর পেতে পারি। কিছু ওষুধ লিখে দিয়েছেন, 15 দিন পর আবার 2টা পরীক্ষা করতে বলেছেন। রিকশায় বসে আছি, আমি আর তানহা বাড়িতে যাচ্ছি। তানহা ওড়নায় চোখের পানি মুছছে। আমি অবাক হয়ে জানতে চাচ্ছি, তুমি কাঁদছো কেন? ডাক্তার কি বললো শোনোনি? আমি আজই আমাদের বাড়ি চলে যাব। মানে কি তানহা, কি হয়েছে তোমার? এমনি চলে যাব। তুমি আমার কাছে এতদিন গোপন করেছো তোমার প্রেমিকা ছিল। আমি চুপ হয়ে গেলাম। তার মানে তানহা ডায়াগনস্টিক সেন্টারের বারান্দায় আমার আর পারজানার কথোপকথন শুনেছে। আমার কি বলা উচিত বুঝতে পারছি না। তানহা, আসলে তুমিও তো কোনোদিন জানতে চাওনি, তাই আসলে বলা হয়নি। আর একটা কথাও শুনতে চাই না আমি বলেছি আমাদের বাড়ি চলে যাব, আর এটাই সত্যি। আর একটা কথা বললে এক্ষুনি রিক্সা থেকে নেমে যাব। আমি আর কথা বাড়াইনি। প্রকৃতি আমাকে নতুন এক পরীক্ষায় ফেলেছে। জানি না এর থেকে পরিত্রাণের উপায় কি। তানহা নিষ্ঠুরে তার বাবার বাড়ি চলে গেল। বাধা দিয়ে রাখতে পারিনি, কালকে নিয়ে আসতে হবে। জানি না কিভাবে তার অভিমান ভাঙবে। পারজানার সাথে দেখা না হলে এত কিছু হতো না। প্রাক্তন অনুপস্থিতিতে যেমন কষ্ট হয়, উপস্থিতিতেও কষ্ট অনুভূত হয়। কষ্টের অনুভূতির আরেক নাম প্রাক্তন। বাবা বাড়ি নেই, গেছে হয়তো কোথাও। মিতু চলে গেছে তার শ্বশুর বাড়িতে। আমারও আজ কোনো কাজ নেই, পুরো বাড়িতে আমি একা। আমার মনের ভিতর যে ঝড় বয়ে যাচ্ছে, কারো কাছে বলে একটু হালকা হব তেমন কেউ নেই। হঠাৎ বাবার কথা মনে হলো। 1.5 বছর আগে বাবা বলেছিল, আমার মতো তুইও যেদিন একা হবি তখন আমার কষ্ট বুঝতে পারবি। আমি সত্যিই এখন বুঝতে পারছি একাকিত্ব মানুষকে কত কষ্ট দেয়। সন্ধ্যা নগনে আমি বিছানায় কাত হয়ে আছি। অদূর মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসছে। এমন সময় শুয়ে থাকা অনুচিত, উঠে নামাজ পড়ে নেওয়াটা উত্তম। বাইরে বের হয়ে নলকূপ থেকে উজু করার সময় বাবা বাড়ি ফিরলেন। আমাকে দেখে বললেন, নামাজ পড়া শেষ করে একটু শুনে যাস তো। আমি ঘাড় কাত করে সম্মতি জানালাম। বাবা দাঁড়িয়ে আছেন। আমার অজু শেষ হলে তিনি শুরু করবেন। নামাজ শেষ করে বাইরে বের হয়ে দেখি বাবা ঘর থেকে বের হচ্ছেন। কাঁচা পাকা দাড়িতে বাবার বয়স বোঝা দায়। 45-50-এর মাঝামাঝি হতে পারে। আমি কোনোদিন জিজ্ঞেস করিনি। বাবা আমাকে উদ্দেশ্য করে অন্যদিকে তাকিয়ে বললেন, আজ না ডাক্তার দেখাতে গেলি? কি বলেছে ডাক্তার? আমি জবাবে বললাম, কোনো সমস্যা নেই বাবা। ডাক্তার বলেছে আমরা শীঘ্রই সুসংবাদ পেতে পারি। ভালো কথা। বৌমা কই? তানহা চিনিসপুরে গেছে বাবার বাড়িতে। হঠাৎ বাবার বাড়িতে কেন? আর তোকে ছাড়া গেল কিভাবে? আমি এগিয়ে দিয়ে এসেছিলাম। বলল বাড়ির কথা মনে পড়ছে, তাই আর কিছু বলিনি। আমি যাইনি, কারণ সকালে প্রোগ্রাম আছে আমার। বাবার কিছু বলেননি। আমি সকালেই রওনা হব চিনিসপুরে। রাত আনুমানিক কয়টা বাজে আমি জানি না। বোঝা যাচ্ছে মধ্যরাত। চারিদিকে নীরবতা আসন পেতে বসেছে। আমার আখিদয়ে নিদ্রা নেই। বিছানায় গড়াগড়ি করছি, কি যেন নেই। তানহার সাথে আমার 1.5 বছরের সংসার, অথচ তার জন্য কি এক মায়া জন্মেছে আমার। একা থাকার কারণে ঘুম পাচ্ছে না। একটা রাতও পেরিয়ে যায়নি, অথচ একা থাকার কারণে বিছানায় কেমন চটপট করছি। অথচ আমার বাবা 13.5 বছর একা একা এই দীর্ঘ রজনী ফাঁড়ি দেন। 1.5 বছর আগে বাবা একাকিত্ব গুছাতে বিয়ে করতে চাইলেন। আমি বাধা দিলাম। বোনকে ফোন করে এনে দল ভারী করলাম। লোকে কি বলবে, সমাজ কি বলবে ভাবলাম, কিন্তু একা একটি মানুষের দিন রাত কেমন করে কাটে সেটা কেন ভাবলাম না। সমাজ কি আমাদের মানসিক প্রশান্তি দিতে পারে, একাকিত্ব গুছাতে পারে? এই কথাগুলো কেন আগে বুঝলাম না। কেন যেন মনে হচ্ছে বাবার সাথে অন্যায় করেছি। শুধু বিয়ে করার অনুমতি নয়, নিজে তদারকি করে বাবাকে বিয়ে করানোর প্রয়োজন ছিল। আজ বিছানায় একা হওয়ার পর তা হারে হারে টের পাচ্ছি। শ্বশুরের নাম শামসুল হক। দেলোয়ার দোলনায় দোলে বই পড়ছেন। আমার 1.5 বছরের বৈবাহিক জীবনে তিনি একবার গিয়েছিলেন আমাদের বাড়িতে। এত বই পড়তে পারে মানুষটা। আমাকে ঢুকতে দেখে বাসা থেকে উঠলেন, দোলনায় বই রেখে এগিয়ে এলেন। আমাকে উদ্দেশ্য করে বললেন, বাবা শাওন, তুমি আমার সাথে এখানে বসো কিছুক্ষণ। তানহার রাগ এখন চরমে। ঘরে যাওয়া বিপজ্জনক। তোমার শাশুড়ি যখন রাগ করতো আমি চায়ের দোকানে গিয়ে বসে থাকতাম। আসো বসো এখানে। আমি কোনো কথা না বলে শ্বশুর মশাইয়ের পাশে গিয়ে দোলনার পাশে দাঁড়িয়ে আছি। তিনি আবার বললেন, কাল থেকে এখনো পর্যন্ত ভাত খায়নি, খুব রেগে আছে। ওর খালা পর্যন্ত খাওয়াতে পারেনি। বসো এখানে, এখন যাওয়ার দরকার নেই। আমি বসার সাহস পাচ্ছি না। হঠাৎ চোখ পড়ল ছাদের দিকে। তানহার খালা হাত ইশারে আমাকে ডাকছে। দৃশ্যটি আমার শ্বশুরের চোখ এড়ায়নি। তিনি বললেন, যাও, তানহার খালার সাথে যেতে পারো।
আমি যাওয়ার জন্য পা বাড়ালাম। এই রুমটি তানহার খালার পরিপাটি একটি রুম। আমি বসে আছি চেয়ারে। তানহার খালা বলল, যেহেতু রাগ করে এসেছে, দু একটা দিন থেকে যাক, তুমিও না হয় থাকো। 2-1 দিন পরে তানহাকে সাথে করে নিয়ে যাও। খালা রাগ করার মতো তেমন কিছু ঘটেনি। তানহা বলেছে আমাকে, তুমি নাকি আগের সম্পর্কের কথা গোপন করেছ। সে কখনো জানতে চায়নি, আমিও ইচ্ছে করে কিছু বলিনি। এই সাধারণ বিষয়টা নিয়ে এতটা রেগে যাবে ভাবিনি। চিন্তা করো না বাবা, আমি ওকে খুঁজাবো। এমন সময় তানহার আগমন। দরজার কাছে দাঁড়িয়ে বলল, মা তুমি ওকে চলে যেতে বলো, আমি যাব না ওর সাথে। কথাটুকু শুনে স্থান ত্যাগ করলো। আমি প্রসঙ্গ পাল্টাতে বললাম, খালা, তানহা আপনাকে মা বলে ডাকে? বেশিরভাগ সময় মা ডাকে, হঠাৎ হঠাৎ খালা ডাকে। তাহলে আমিও আপনাকে মা ডাকি? আমারও তো মা নেই। অবশ্যই ডাকবে, আমি তো তোমার মায়ের মতোই। আপনি আমার সত্যিকারের মা হবেন? তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, বুঝলাম না বাবা। না মা, কিছু না, আমি আজ তাহলে আসি। তানহা আজ যাবে না, বুঝাই যাচ্ছে। থেকে যাও আজকে। তানহার সাথে তো কথা বললে না। না থাক, কাল পরশু না হয় আসবো। বাইরে বেরিয়ে আসতে শ্বশুর মশাই ডাকলেন। এগিয়ে গেলাম। তিনি জানতে চাইলেন রাগ কিছুটা কমেছে। আমি ঘাড় নাড়লাম। তিনি আবার বললেন, জানতাম, রাগটা ঠিক ওর মায়ের মতো। ঠিক আছে বাবা, আমি আজ আসি। তাহলে জরুরি কাজ আছে, কাল পরশু না হয় আরেকবার আসবো। আচ্ছা ঠিক আছে, তোমার বাবাকে আবার সালাম দিও। আমি শ্বশুর মশাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে আসতে যাব। পেছন ফিরে দেখি তানহার খালা দাঁড়িয়ে আছে, যাকে মা বলে ডাকার অনুমতি পেয়েছি। চেহারার দিকে তাকালেও মায়ের মতো অনুভূতি তৈরি হয়। আমার হঠাৎ কি যেন হলো। আমি গেট ফেরিয়ে বেরিয়ে আসতে পারিনি। ফিরে গেলাম মায়ের কাছে। তিনিও কিছুটা অবাক হলেন। আমি গিয়ে ওনার হাত ধরলাম, বললাম, মা বেয়াদবি নিবেন না। তখন কথাটি বলতে গিয়ে থেমে গিয়েছি। আমি কথাটা আবার বলতে চাই। মায়ের চেহারায় বিস্ময়। তিনি বললেন, কি কথা বাবা? মা, তানহাকে আপনি ছোট থেকে মায়ের আদর দিয়ে বড় করেছেন। সে আমাদের বাড়িতে যাওয়ার পর থেকে আপনি একা হয়ে গেছেন। তানহা নিজেও আপনার কথাই বলতে থাকে। আমি বাড়িতে না থাকলে একা থাকে। বলছিলাম কি, আমারও মা নেই। তানহা এই বাড়িতে মা রেখে আমাদের বাড়ি বউ হয়ে গেল। আপনিও আমাদের বাড়িতে চলেন, আপনার 2টা সন্তানের কাছে থাকবেন। আপনি আমার সত্যিকারের মা হয়ে যান। তিনি এক কদম পিছিয়ে গেলেন। বললেন, এসব কি বলছো বাবা? আমি কিছুই বুঝতে পারছি না। এটা সম্ভব নয়। কেন সম্ভব নয় মা? আপনি একটু ভেবে দেখেন। আপনি আমাদের বাড়িতে গেলে আমরা 2জন মাকে কাছে পাবো। তিনি আর কোনো কথা না বলে ঘরে চলে গেলেন। আমিও আর দেরি করিনি, মাথা নিচু করে বেরিয়ে এলাম বাড়ি থেকে। পরের দিন দুপুরে আমি আর বাবা একসাথে বসে ভাত খাচ্ছি। একটু পর পর বাবার চেহারার দিকে তাকায়। মা মারা যাওয়ার পর থেকে বাবা আমাকে আর মিতুকে আগলে রেখেছেন। নিঃসঙ্গ একাকী হয়ে গেছে মানুষটা। কি হয়েছে ভেবে তাকিয়ে আসিস কেন? বাবার কথা শুনে যেন বাস্তবে ফিরে এলাম। হঠাৎ বলে ফেললাম, বাবা তুমি এবার একটা বিয়ে করো। আমার কথা শুনে বাবা মুখের ভাত চিবাতে দেরি করছেন। প্লেটের ভাতে আঙ্গুল নাড়ছেন। তারপর গ্লাস থেকে একটু পানি খেয়ে বললেন, হঠাৎ কি হলো তোর? বিয়ের কথা আসছে কেন? বিয়ে তোমার আগেই করার দরকার ছিল বাবা, আমি বুঝতে পারিনি। এবার সত্যিই তুমি একটা বিয়ে করো, আমি নিজে যাব সেই বিয়েতে। আরে তার হয় নাকি? মানুষ কি বলবে? এই বয়সে আর বিয়ের দরকার নেই। না বাবা, আমি তোমার কোনো কথা শুনবো না। বিয়ে তোমাকে করতেই হবে। তোর যে রঙের কথাটুকু বলে বাবা তাড়াতাড়ি খাওয়া শেষ করে উঠলেন। অন্য সময় হলে বাবা নিশ্চয় আরেকটু ভাত নিতেন। বিয়ের কথা শুনে বাবা কি কিঞ্চিত লজ্জা পেলেন? হতেও পারে। মনুষ্য মনে আনন্দ, বেদনা, ভয়, হতাশার মতো লজ্জা থাকাটাও স্বাভাবিক। আমার ফোন বেজে উঠল। শ্বশুর ফোন করলেন। আমি রিসিভ করে সালাম দিলাম। তিনি বললেন, বাবা তুমি একটু আমাদের বাসায় আসো তো, খুবই জরুরি। আমি আসছি বলে ফোন রাখলাম। ভাবছি কি এমন জরুরি তলব? তানহা কি আসতে রাজি হয়েছে শেষ পর্যন্ত? পুকুরে বড়শি ফেতে বসে আছেন শ্বশুর। আমি গিয়ে সালাম দিলাম। তিনি পাশে চেয়ারে ইশারা করে বসতে বললেন। চেয়ারটি মনে হয় তিনি আগেই এখানে এনে রেখেছেন। ছোট্ট একটি লাল বালতি রাখা পাশে, কিন্তু কোনো মাছ ধরা পড়েনি এখনো। আমি ভাসমান ছোট কাঠির দিকে কৌতূহল নিয়ে তাকালাম। মনে হচ্ছে পুঁটি মাছ ঠোকরাচ্ছে। কাঠি পানির নিচ গেলেই তিনি বড়শি টেনে তুলবেন। আসলে বাবা তোমাকে যে কারণে ডেকেছি, তানহার সাথে সকালে কথা বললাম, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমি ওনার কথায় মনোযোগ দিলাম। তিনি এবার
বলতে লাগলেন, তানহার খালাকে আমি সবসময় নিজের বোন মনে করতাম। তানহার মা যখন ওর বোনকে প্রথম এই বাড়িতে নিয়ে আসে সেদিন সে বলেছিল, ভাই আমার কোনো ভাই নেই, আপনি আমার ভাই, তানহার কোনো মামা নেই। যাই হোক, তুমি মনে হয় তানহার খালাকে বিয়ে সংক্রান্ত বিষয়ে কিছু বলেছ। সে আমাকে কিছু বলেনি, তানহাকে বিষয়টা জানিয়েছে। বলেছে, তানহা এবার তুই আর রাগ করে থাকিস না, শাওনদের বাড়িতে যা, তোকে না পেয়ে সে খুব একা, এমনকি এই বয়সে আমাকে তার বাবার সাথে বিয়ে দিতে চাচ্ছে। তুই আর রাগ করে না থেকে শাওনকে ফোন করে তার সাথে যা। তানহা উত্তেজিত হয়ে বলল, মা এটা আমিও চাই, তোমাকে ছাড়া ওই বাড়িতে একা একা লাগে, তুমি রাজি হয়ে যাও মা, আমি বাবার সাথে কথা বলি। তানহার খালা বলেছে, এই বয়সে আমার এত রং নাই, সন্তান না হওয়ার জন্য সংসার ভাঙলো, এই বয়সে আবার সংসার। তানহা তার খালাকে জড়িয়ে ধরে বলেছে, এটাই তো ভালো হয়েছে মা, আমার কোনো ভাই বোন হবে না, সব আদর আমি পাবো। সে যাই হোক, তুমি যে এই প্রস্তাব দিয়েছ, তোমার বাবা কিছু জানে? আমি শ্বশুর দীর্ঘ কথা শুনে কিছুটা লজ্জা পেলাম। নিজের বাবার বিয়ের জন্য একজন নারীকে সরাসরি প্রস্তাব দিয়েছে, আর সেই বিষয়টা শ্বশুর জেনেছে তানহার মুখ থেকে। আমি বললাম, বাবাকে বলেছি যে বিয়ে করার জন্য আমি পাত্রী দেখব, কিন্তু পাত্রী যে বাড়িতে এটা বাবা জানেন না। সমস্যা নেই, বাবাকে রাজি করানোর দায়িত্ব আমার, কিন্তু মা রাজি হয়েছে তো? শ্বশুরমশাই বড়শি টানলেন, মাছ বড়শিতে লেগে একটু উপরে উঠে আবার টপ করে পড়ে গেলেন। বড়শি কাছে এনে খাবার লাগিয়ে আবার পানিতে ফেললেন। তারপর বললেন, আমি আর তানহা বললে রাজি না হয়ে পারবে না, তুমি তোমার বাবার সাথে কথা বলো। ঠিক আছে, আচ্ছা যাও, এবার ঘরে আমার সাথে কথা হয়েছে, এসব যেন আর তানহার খালা বুঝতে না পারে। তানহার সাথে এখন কথা বলতে পারো, ওর রাগ মনে হয় একটু কমেছে। তানহা ছাদে দাঁড়ানো, আমি শিবে উপরে উঠলাম। আমার উপস্থিতি টের পেয়ে তানহা নিচে নামতে চাইলো। আমি দ্রুত বললাম, থামো, মায়ের বিষয়ে একটু কথা বলি, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি গিয়ে বাবার সাথে কথা বলো। আর খালার বিয়ে হবে বলে ভেবো না আমিও তোমার বাড়িতে যাব, আমি আর যাব না। অনেক হয়েছে তানহা, মানুষ শুনলে হাসাহাসি করবে। একজন মানুষের এই যুগে সম্পর্ক থাকতেই পারে, তুমি তো কোনোদিন জানতে চাওনি আমার সম্পর্ক আছে নাকি। আমিও ইচ্ছে করে বলতে চাইনি, হঠাৎ শুনে তোমার অভিমান হতেই পারে, তাই বলে আমার বাড়িতে যাবে না তুমি? এমন কিছু তো হয়নি, সম্পর্ক নিশ্চয়ই এত ঠুনকো নয়। তানহা কিছু না বলে ছাদ থেকে নেমে গেল, তবে তার মন যে কিছুটা গলেছে সেটা বোঝা যাচ্ছে। এক সপ্তাহ পর বাবার সাথে তানহার খালার বিয়ে হলো। আমাদের এখান থেকে 4-5 জন গিয়েছিলাম, এখানকার 2-4 জন উপস্থিত ছিল। ঘরোয়া পরিবেশে বিয়ে হলো। বাবার বিয়ের দিন আমি শ্বশুরমশাইয়ের কানের কাছে গিয়ে পিস করে বললাম, নিঃসঙ্গ জীবন কাটানোর চেয়ে আপনি একটি বিয়ে করে নেন। আমার কথা শুনে তিনি অট্টহাসিতে ফেটে পড়লেন। ঘরের বইগুলোর দিকে আঙ্গুলি ইশারা করে বললেন, আমাকে তোমার নিঃসঙ্গ মনে হয়? বউ অথবা বই, যে কোনো একটা সাথে থাকলে তুমি কখনো নিঃসঙ্গ হবে না। এই বিয়ে নিয়ে মিতু প্রথমে রাজি ছিল না, যদিও প্রথমবার তো আমি মিতুকে ফোন করে ডেকে এনেছিলাম বাবার বিয়ে বন্ধ করার জন্য। আবার সেই আমি বিয়ের ব্যবস্থা করেছি দেখে মিতু কিছুটা অবাক হলেও শেষ অবধি রাজি হয়েছে। যদিও মিতুর রাজিতেও কোনো কিছু যায় আসে না। বাবা যেন তরুণের মতোই লাজুক, আমার চোখে চোখ রাখতে অন্যদিকে তাকিয়ে ফেলে, আর ঠোঁটের কোনো প্রশান্তির মুচকি হাসি। সবই ঠিক আছে, সমস্যা শুধু একটাই, তানহা এত কিছুর পরে আমাদের বাড়ি আসেনি। মুখ উল্টিয়ে বলেছিল, দেখি তোমার বাড়ি না গেলে কি হয়। কিন্তু আজ তানহার আগমন দেখে কিছুটা অবাক হতে হলো। আমাকে খবর না দিয়ে ব্যাগপত্র গুছিয়ে বাড়ির উঠানে এসে উপস্থিত। মা ঘর থেকে বের হয়ে তানহাকে জড়িয়ে ধরলেন। তানহার আমার দিকে আঙ্গুল তাকিয়ে বলল, তুমি ভেবো না তোমার কাছে এসেছি, আমি মায়ের কাছে এসেছি। আমি আর কিছু বলিনি, মনে মনে ওর অজুহাত দেখে হাসি পেল। যখন ঘরে চলে যাচ্ছিলাম তখন তানহা মাকে বলল, মা তোমার ছেলেকে বলো আমাকে যেন ডাক্তারের কাছে নিয়ে যায়, তুমি মনে হয় নানি হবে। আমি থমকে দাঁড়ালাম, পেছন ফিরে তাকিয়ে দেখি তানহা চোখে মুখে খুশির জোয়ার। আমার চোখের দিকে তাকিয়ে মাথা জাকি দিয়ে বুঝাচ্ছে ঘটনা সত্যি। বাবা বেরিয়ে এলেন ঘর থেকে, আমাদের আনন্দে তিনিও শরিক হলেন। এখন আর আমরা কেউ একা নই, আমি একা নই, বাবা আর একাকিত্বের দিন গুনেন না। আমাদের 4 জনের পরিবারে আরও একজন অতিথি আসবে, এই খুশি যেন এমনই থাকে। গল্পটি কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন, গল্পটিকে একটি লাইক দিবেন, আর গল্পটি ভালো লাগলে শেয়ার দিবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।